গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার যে আলোচনা অত্যন্ত পজিটিভভাবে চলছে। হতে পারে আমরা এনসিপি নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা গণ অধিকার পরিষদ নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা এই দুটি নাম বাদ দিয়ে নতুন নামে আত্মপ্রকাশ ঘটাতে পারি। এমন না যে আজকে নুরুল হক নূর সভাপতি হচ্ছেন বলে আগামীকাল নাহিদ ইসলাম সভাপতি হতে পারবেন না। এই উপদেষ্টা পরিষদে কেউ কেউ মনে করে যে আমাদেরকে সুযোগ দিলে আমরা হয়তো তাদের যে প্রত্যাশিত দল বা সংগঠন বা তারা যাদেরকে পছন্দ করে তাদেরকে আমরা হয়তো ছাড়িয়ে যাব, যে কারণে আমাদের দেখবেন পদে পদে থামানোর চেষ্টা করেছে। এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে অত্যন্ত পজিটিভ আলোচনা চলছে, যেহেতু আসলে এই দুটি দল একই ধরনের উত্থান 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে মূলত আমাদের উত্থান, এবং নাহিদ ইসলাম, আক্তার হোসেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের সাথে ছিলেন। 2019 সালের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন আমরা একই সাথে করেছি। নুরুল হক নূর ভিপি ক্যান্ডিডেট ছিলেন, আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম। আমাদের প্যানেল থেকে আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম নির্বাচন করেছেন। এছাড়া তাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন, যে কারণে তাদের সাথে আমাদের একটি সখ্যতার জায়গা আছে, এবং তাদের দলের নেতাকর্মী, আমাদের দলের নেতাকর্মী, তাদের চিন্তার মধ্যে এক ধরনের মিল রয়েছে, এবং সবার সাথে সবার বোঝাপড়া রয়েছে, যেহেতু দীর্ঘ সময় একসাথে আন্দোলন সংগ্রাম, একসাথে রাজনীতি করা। এছাড়া অনেকগুলো আন্দোলন আমরা একসাথে করেছি, যেমন নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন। সে সময় আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা একসাথে জেল জুলুম খেটেছে, এখন তাদের সাথে অনেকে রাজনীতি করে, এবং বিভিন্ন ধরনের আন্দোলন ক্যাম্পাসে আমরা একসাথে করেছি, যে কারণে তাদের সাথে আমাদের যে সম্পর্ক, রাজপথের সম্পর্ক, দীর্ঘ সময় আলোচনা চলছিল যে আমাদের মনে হয় একসাথে কাজ করা দরকার, এবং বিশেষ করে সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও কিন্তু চায় যে আমরা একসাথে কাজ করি। তারাও চেষ্টা করেছে, বিশেষ করে এনসিপি যখন গঠিত হবে তার আগে আসলে আমাদের ভিতরে আলোচনা হয়। আমি নিজে ওই সময় নাহিদ ইসলামের সাথে কথা বলেছি, আমরা একসাথে কথা বলেছি, অসংখ্যবার বৈঠক হয়েছে। তবে ওই সময় আসলে এই আলোচনাটা এতটা ইতিবাচক ছিল না। ওই সময় যেহেতু আসলে তারা সবেমাত্র দলটা গঠন করতে চাচ্ছে, তারা আমাদেরকে জানালো যে আমরা আগে আমাদের যারা পছন্দ করে আমরা তাদেরকে একটা জায়গায় আনতে চাই। এরপরে আপনাদের কমিউনিটি, আমাদের কমিউনিটি, আমরা এক হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা পজিটিভ আলোচনা চালাতে পারি। আর নুরুল হক নূরের উপর যে হামলাটা হলো আমাদের নেতাকর্মীদের উপরে, তারপরে যখন তারা হাসপাতালে তাকে দেখতে যায়, সেখানে আমাদের নেতাকর্মী, তাদের নেতাকর্মী এবং শীর্ষ নেতৃত্বের মধ্যে এক ধরনের আলোচনা হয় যে আমরা যদি আলাদা থাকি তাহলে এইভাবে আমরা মার খেতে থাকবো। সুতরাং আমাদের এক হওয়া দরকার, যেহেতু আমাদের উত্থানটা একই রকম, এবং দুটি দলেরই আপনি যদি খোঁজ নেন দেখবেন সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্থান, এবং তাদের যারা শীর্ষ পর্যায়ে রয়েছে তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, যে কারণে এখন গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার যে আলোচনা অত্যন্ত পজিটিভভাবে চলছে। এক্ষেত্রে তাদের যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ, এবং আমাদের দলে যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, নুরুল হক নূর অসুস্থ, তারপরেও সহ আমি, আমাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, আমাদের একসাথে বৈঠক হয়েছে। 5 দিন আগে এই বৈঠকটা হয়, এবং সেখানে আলোচনা হয়েছে, অনেক পজিটিভ আলোচনা। উভয় দল সম্মত হয়েছে একসাথে কাজ করার ব্যাপারে। এখন কমিটি ফরমেশনটা কীভাবে হবে, নেতৃত্বের জায়গায় কারা আসবে, সেটি নিয়ে কোনো কিছু চূড়ান্ত ফাইনাল হয়নি। বাট এই আলোচনা হয়েছে যে আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করেন, তাদেরকে পজিটিভ করেন, এবং আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে পজিটিভ করি, তাদেরকে বোঝাই কেন আমাদের এক হওয়া দরকার। আপনি যদি খেয়াল করেন দেখবেন তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ঠিক আমাদের মতন। তারা যে ধরনের কর্মসূচি, দল ঘোষণাকে কেন্দ্র করে যে কর্মসূচির ঘোষণা করেছে, খেয়াল করবেন যে একজন ব্যক্তি যিনি সভাপতি হবেন তিনি 2 বারের বেশি আসলে ওই দলের নেতৃত্ব দিতে পারবেন না, মানে সভাপতি হিসেবে অন্য পদে থাকতে পারবেন। ঠিক আমাদের দলের কাঠামো একই ধরনের, এবং আমরাও কিন্তু ওই সংস্কারের আলাপটা সামনে এনেছি যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এছাড়া দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, এরকম আলোচনা আমাদের মধ্যেও যেটি রয়েছে তাদের মধ্যেও রয়েছে। এই মিল থাকার কারণে আমাদের কাছে মনে হচ্ছে, বিশেষ করে যেহেতু দুটি দলের কর্মীদের মধ্যে এক ধরনের পজিটিভ চিন্তা রয়েছে, এই জন্য আমরা যারা শীর্ষ পর্যায়ে রয়েছে আমরা আলোচনা করেছি যে আমাদের কর্মীরা তো চায় আমরা এক হয়ে যাই। আমাদের আদর্শের মিল রয়েছে, আমাদের উত্থানের মিল রয়েছে, রাজপথে আমাদের সম্পর্ক রয়েছে, আমরা একে অপরের বিপদে আমরা পাশে ছিলাম, সুখের সময় আমরা একসাথে ছিলাম। সুতরাং এখন নতুন যে রাজনীতি,
এবং দেশ গঠনের যে রাজনীতি, সংস্কারের যে রাজনীতি, এই রাজনীতি আসলে আমরা যদি বিভাজিত থাকি তাহলে আমরা ভালো করতে পারবো না। আমরা দেখেছি ডাকসু নির্বাচন, যকসু নির্বাচন, দেখেন এই তারুণ্য বিভাজিত থাকার কারণে আসলে সেখানে ফলাফল কেউই করতে পারেনি। এবং এই উপলব্ধিবোধের জায়গাটা আছে যে আমরা যদি বিভাজিত থাকি, আলাদা থাকি, তাহলে আমরা ভবিষ্যতে আসলে আমরা মলিন হতে থাকবো, আমরা কেউই ভালো করতে পারবো না। সেক্ষেত্রে এনসিপি এবং গণ অধিকার যদি এক হয়, সেটা কি আলাদা কোনো নামে এক হবে, নাকি গণ অধিকার এনসিপি মানে কিভাবে এক হচ্ছে, প্রক্রিয়াটা কি? কথা চলছে নাম কি হবে, কিন্তু আবার গুঞ্জনও উঠেছে যে নাম এনসিপি থাকবে, তাহলে গণ অধিকার পরিষদ কি হবে, বিলুপ্ত হবে? দেখেন, এই বিষয়ে আলোচনা হয়েছে যে এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম, যেটা আমরা প্রস্তাব করেছি, অথবা এনসিপি বা গণ অধিকার পরিষদ, এই দুটি নামের একটি নাম গ্রহণ করা। কিন্তু এই আলোচনা কোনোটাই চূড়ান্ত হয়নি। আমরা বলি নাই যে আমাদের নাম রাখতে হবে, আবার তারাও বলে নাই যে আমাদের নাম চূড়ান্ত। এটা আলোচনার পর্যায়ে রয়েছে, আলোচনার ভিত্তিতে এটির সমাধান হবে। এখনও পর্যন্ত আমরা বলি নাই যে আমরা এনসিপিতে যোগদান করব। দেখেন, আমরা এনসিপিতে কেন যোগদান করব? গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল। গণ অধিকার পরিষদের সংগ্রামের ইতিহাস রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশে তিনি বহুলভাবে আলোচিত, এবং এই গণ অভ্যুত্থানের সময় তিনি অ্যারেস্ট হয়েছিলেন। তিনি একমাত্র ব্যক্তি, আমার মনে হয় শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতে, যে ব্যক্তি আটক হওয়ার পরে, পুলিশের রিমান্ডের নির্যাতনের পরে 10 দিন পরে যখন তাকে কোর্টে তোলা হয়, আপনারা গণমাধ্যমের ভাইয়েরা সাক্ষী, আপনারাই নিউজ প্রকাশ করেছেন, তিনি সেই অবস্থায় বলেছেন যে হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। তো তাকে তো আপনি ফেলিয়ে দিতে পারবেন না, তার একটা মূল্যায়ন লাগবে। নেতৃত্বের জায়গায় তাকে আপনি কোথায় রাখবেন সেটি নিয়ে আপনাকে ভাবতে হবে। এই ধরনের আলোচনা হয়নি যে আমরা আসলে তাদের নেতৃত্ব মেনে, তাদের কাঠামো মেনে, তাদের দলে আমরা যোগদান করব, এবং সেটা আমরা করবও না। যদি আলোচনা এরকম হয় যে তারাও পজিটিভ, আমরাও পজিটিভ, সেক্ষেত্রে নিউ ফরমেশন হবে পার্টির, নিউ নামও হতে পারে। এটা আলোচনার ভিত্তিতে, যাই হোক না কেন আলোচনার ভিত্তিতে হতে পারে। আমরা এনসিপি নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা গণ অধিকার পরিষদ নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা এই দুটি নাম বাদ দিয়ে নতুন নামে আত্মপ্রকাশ ঘটাতে পারি। এটা সব আলোচনার বিষয়। এখনই যদি আমি বলি যে আমারটাই রাখতে হবে, আমি নেতৃত্ব দিব, তাহলে তো কেউ যাবে না, অহমিকা রাখা যাবে না, আন্তরিকতা বাড়াতে হবে। এখনও পর্যন্ত তাদের মধ্যে আন্তরিকতা আছে, আমাদের মধ্যেও আছে। তো সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে দলের নাম বা যে নামগুলো রয়েছে সেখান থেকে গ্রহণ করা হবে। এটি আসলে সিদ্ধান্তের ব্যাপার, আলোচনার ব্যাপার। দেখেন, আজকে নুরুল হক নূর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন, এবং আক্তার হোসেন যিনি এনসিপির সদস্য সচিব, তিনি আবার জাতিসংঘে প্রধান উপদেষ্টার সাথে সফরে গিয়েছেন। সব মিলে তারা যখন দেশে আসবেন তখন আমার মনে হয় একটি চূড়ান্ত আলোচনা হতে পারে। কতদিন লাগতে পারে আনুমানিক? না, এটা তো আসলে বলা যায় না। ওই যে বললাম না যে শুরুতে আমাদের ভিতরে আলোচনা হয়েছিল আমরা এক হব, তো সেই সময় সিদ্ধান্ত হয় যে তারা তাদের মতন গুছিয়ে নিক, আমরা আমাদের মতো গুছিয়ে নিই, এবং ভবিষ্যতে আমরা এক হব। তো সেই আলোচনাটা আবার শুরু হয়েছে, এবং অত্যন্ত পজিটিভভাবে। এখনও পর্যন্ত তারাও অত্যন্ত আন্তরিক, আমরাও আন্তরিক। আমরা বুঝতেছি যে এককভাবে আমরা বাংলাদেশে কিছু করতে পারবো না, তারাও বুঝতেছে যে তাদের পক্ষে যেহেতু এই মোটামুটি 7-8 মাসে এককভাবে ওই ধরনের কিছু করতে পারেনি, তো সেক্ষেত্রে এক হওয়া লাগবে। এবং শুধুমাত্র গণ অধিকার পরিষদ এনসিপি না, একই আদর্শের, একই চিন্তার এবং একই ধরনের উত্থান, যারা তারুণ্যকে ধারণ করে, এরকম যদি আরও দল থাকে আমরা ধাপে ধাপে তাদের সাথে আলোচনা করতে পারি। কিন্তু প্রাথমিকভাবে আলোচনা হয়েছে শুধুমাত্র 2টা দল নিয়ে, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এক্ষেত্রে অন্য দলের সাথে আমরা আলোচনা করতেও চাই না, আলোচনা হয়নি। আলোচনার মাধ্যমে আশা করি এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে আলোচনা চলছে ইতিবাচকভাবে, আমি মনে করি এর একটি চূড়ান্ত মীমাংসা আসবেই, উপায় নাই তো। আলাদাভাবে থাকলে তো সবাই খারাপ করবে, তাই না? ঐক্যবদ্ধভাবে হয়েছিলাম বলে কিন্তু হাসিনার পতন হয়েছে। এখন সেই ঐক্যবদ্ধ যদি আমরা এই তরুণরা না হতে পারি, তাহলে তো আমাদের নতুন রাজনীতি, নতুন চিন্তা, নতুন দেশ গঠন, সংস্কারের রাজনীতি, এগুলো তো বাস্তবায়িত হবে না। দেখেন, এখনও পর্যন্ত এই ধরনের কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। আমরা যথেষ্ট আন্তরিকতার সহিত আমরা তাদেরকে বলেছি যে আমরা যদি আগে এক হতে চাই, তাহলে আলোচনার ভিত্তিতে আমরা যে কাউকে সামনে রাখতে পারি। কারণ এই দলটা কোনো পারিবারিক দল হবে না। এমন না যে আজকে নুরুল হক নূর সভাপতি হচ্ছেন বলে আগামীকাল নাহিদ ইসলাম সভাপতি হতে পারবেন না। অর্থাৎ এই দলের যে কাঠামো, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে 2বারের বেশি কেউ দলীয় প্রধান হতে পারবে না। সুতরাং কে
দলীয় প্রধান হলো, এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। যেখানে একজন কর্মীর বক্তব্যের মূল্যায়ন থাকে, যেখানে কমিটিতে যারা আছেন তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা থাকে, তাদের বক্তব্যকে মূল্যায়ন করা হয়, যেখানে আসলে শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক যা বলবে আর সেটাই বাস্তবায়িত আপনার হয়ে যাবে, এই জিনিসটা থাকবে না, সেখানে কে সভাপতি হলো কে সাধারণ সম্পাদক হলো এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমরা এক হতে পারছি কিনা। যে আলোচনা হয়েছে আমরা বলেছি যে নুরুল হক নূর এবং নাহিদ ইসলাম যেহেতু তারা দুজন একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এবং তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, সুতরাং তাদের দুজনের নেতৃত্বে একটা সমন্বয় আসা দরকার। এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসি নাই যে অমকের নেতৃত্ব এখানে সভাপতি অমক সাধারণ সম্পাদক, এইটা এখনও পর্যন্ত চূড়ান্ত জায়গায় আসেনি। আমরা জাস্ট তাদেরকে প্রস্তাব দিয়েছি, তারাও আমাদেরকে প্রস্তাব দিয়েছে, এইটা এখনও পর্যন্ত আলোচনা স্টেজে রয়েছে। গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। দেখেন, আমরা হাসিনার আমলে আক্রমণের শিকার হয়েছি, আক্রান্ত হয়েছি, জেলে গিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমাদের উপরে এই সরকারের বাহিনী কিন্তু আক্রমণ করছে। সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশের কতিপয় সদস্য, তারা কিন্তু নুরুল হক নূরকে যেভাবে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, যারা রাজনীতি সম্পর্কে সচেতন, যারা রাজনীতি সম্পর্কে জানার চেষ্টা করে, পুরো বিশ্বের মানুষ, এই সচেতন মানুষ তারাও কিন্তু অত্যন্ত আমার মনে হয় কষ্ট পেয়েছে যে এইভাবে নুরুল হক নূরের উপর হামলা করা হলো। এটা কি কল্পনা করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এইভাবে দুইটা বাহিনীর কতিপয় সদস্য নুরুল হক নূরকে চিনে না কে বলেন, তারপরেও তাকে দেখে এইভাবে একের পর এক হত্যার উদ্দেশ্যে তার উপর আক্রমণ করেছে? কেন করেছে? অবশ্যই তার গ্রহণযোগ্যতা আছে, অবশ্যই তিনি কারো না কারোর জন্য থ্রেট, তাকে দমন করা, থামিয়ে দেওয়া, তার কণ্ঠকে রুদ্ধ করা। তো কেন হাসিনাও একই কাজ করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। তার মানে কি? তার মানে কি আমাদের জনপ্রিয়তা কমে গেছে? আজকে আপনি খোঁজ দেন, আমি এখনও পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি না এই ঘটনার পরে, যেখানে গিয়েছি মানে আমি শুধুমাত্র উত্তর দিতে দিতে আমি আসলে এক প্রকার মানে বিরক্ত হয়ে গিয়েছি। আমার কাছে সবাই প্রশ্ন করে নুরুল হক নূর কেমন আছে, নুরুল হক নূর কেমন আছে। এখন আমি কতজনের উত্তর দিব? যেখানে যাই আমাকে এটা ফেস করতে হয়। আপনারা তো আমাকে প্রশ্ন করেন না? তো এইটা তো আপনাকে ভাবতে হবে যে নুরুল হক নূরের গ্রহণযোগ্যতা কোথায়, আমাদের দলের গ্রহণযোগ্যতা কোথায়। আজকে আমরা হাসিনার আমলে সুযোগ পায়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেন আমাদের সাথে কত বৈষম্য করা হয়েছে। আমরা যারা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করলাম, আমার মনে হয় যে এই সরকার যদি কোনো দলের সাথে সবথেকে বেশি বৈষম্য করে, কোনো দলকে সবথেকে বেশি কণ্ঠাসা করার চেষ্টা করে, সেটা হলো গণ অধিকার পরিষদ। কারণ এই উপদেষ্টা পরিষদে কেউ কেউ মনে করে যে আমাদেরকে সুযোগ দিলে আমরা হয়তো তাদের যে প্রত্যাশিত দল বা সংগঠন বা তারা যাদেরকে পছন্দ করে তাদেরকে আমরা হয়তো ছাড়িয়ে যাব, যে কারণে আমাদের দেখবেন পদে পদে থামানোর চেষ্টা করেছে। এই যে দেখলাম যে 3টা দলকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ সফরে গিয়েছেন, সেখানে কিন্তু যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আপনার তাদের কাছাকাছি পর্যায়েও কিন্তু দল রয়েছে। এমনকি তাদের মধ্যে যে 3টা দলের একটা দলের কথা যদি আমি বলি, নাম বলছি না, তাদের থেকেও কিন্তু বড় দল রয়েছে, তাদের প্রতিনিধি নেয়নি। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করলাম আমরা। নুরুল হক নূর যিনি রিমান্ডের নির্যাতনের শিকারের পরে পুলিশের হাতে থাকা অবস্থায়, হ্যান্ডকাপ পরা অবস্থায় বলল যে সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। দেখেন আমি একটা ঘটনা বলি, বিএনপি নেতা শিমুল বিশ্বাস চিনেন না? তার ভাই গণ অভ্যুত্থানের পরে একদিন অফিসে আসলো। অফিসে আসার পরে নুরুল হক নূরকে জড়িয়ে ধরে বলল, ভাই আমার মেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কখনো আন্দোলনে যায়নি, রাজনীতি করে না, আমার ভাই রাজনীতি করে, আমরা রাজনীতি করি, কিন্তু শুধুমাত্র আপনার এই ঘোষণা শুনে আমার মেয়ে আর ঘরে থাকে নাই, আমার বউ বাচ্চা সবাই আন্দোলনে চলে গেছে। দেখেন, যেদিন 6 আগস্ট নুরুল হক নূর কেরানীগঞ্জ কারাগার থেকে জামিন পায়, একই দিনে কিন্তু আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী সহ বিএনপির নেতারা বের হয়। আমি দেখেছি অসংখ্য বিএনপির নেতা, মানে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, তারা প্রত্যেকে নুরুল হক নূরকে দেখে স্যালুট জানিয়েছে। আর সবাই বলেছে যে ভাই আপনি বলেছিলেন 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, আমরা 10% ধাক্কা দিয়েছি। এটা বিএনপির নেতাকর্মীদের বক্তব্য, আপনি খোঁজ নিতে পারেন। সুতরাং আজকে যদি মনে করেন যে গণ অধিকার পরিষদের গ্রহণযোগ্যতা নাই, এই জন্য আমরা তাদের সাথে মিলতে চাচ্ছি বা তাদের গ্রহণযোগ্যতা নাই, দেখেন হ্যাঁ অনেক বিতর্ক সামনে এসেছে। যেহেতু আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2জন ছাত্র উপদেষ্টা
তারা আপনার সরকারে যাওয়ার কারণে যেহেতু তাদের নেক্সাসটা একই রকম, অনেকটা বলা যায় যে সরকারের ব্যর্থতার দায় তাদের উপর আসে, যে কারণে বা নানান অভিযোগ অনুযোগ, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বা সমন্বয়ক পরিচয় নানান ধরনের ঘটনা সারা দেশে ঘটেছে, যে কারণে মানুষ অনেকটা হতাশ হয়েছে। যে জায়গা থেকে তাদের নিয়ে হয়তো অনেকে প্রশ্ন তুলে, কিন্তু আমরা তুলতে চাই না। আমরা মনে করি না তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে, আমরা মনে করি আমাদের উভয়ের সম্ভাবনা রয়েছে এবং এই দুইয়ের সম্ভাবনা আমরা একীভূত করতে চাই, যে কারণে আমাদের ভিতরে এই ধরনের আলোচনা হয়েছে।